সমসাময়িক বিশ্বের সবথেকে বড় বর্ণবৈষম্য, বর্ণবাদ, সহিংসতা কিংবা জাতিগত দাঙ্গা আফ্রিকার কিছু দেশে আমার কাজ করার অভিজ্ঞতা। তবে সাম্প্রতিক যে কারণে আমার বাংলাদেশ আজ অস্থির, অকাতরে বুকের তাজা রক্ত দিয়ে প্রস্তুত হয়ে মাঠে নেমেছে তরুণ যুবক শিক্ষার্থী। পেশাগত কারণেই বিগত কয়েকদিন বলতে গেলে রাজপথেই ছিলাম। ৭১-এ খুব ছোট ছিলাম, মুক্তিযুদ্ধের ভয়াবহতা খুব একটা মনে নেই, তবে ছোট বড় অনেক যুদ্ধ, সহিংসতা মোকাবেলা করার অভিজ্ঞতা আমার আছে। পার্বত্য চট্টগ্রামে দেশের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করেছি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। কিন্তু এবার নিজ দেশে যা দেখছি এক কথায় অবিস্মরণীয়। যাই হোক, এখন মূল কথায় আসি। যে কোটা নিয়ে এত কথা, রক্তপাত, এটা শুধু একটা বাক্য না, এটা একটা প্রজন্মের জীবনের নির্দেশনা। প্রথমেই বলি, সাধারণ ছাত্র বা গণমানুষের ভাবনাটা কেমন কোটা প্রসঙ্গে। এই প্রসঙ্গে মুক্তিযোদ্ধাদের ব্যাপারটা আসে এই কারণেই যে সর্বক্ষেত্রেই মুক্তিযুদ্ধের কোটা প্রায় 30%। কারা ভোগ করবে মুক্তিযুদ্ধের? সন্তানের ছেলেমেয়েরা, নাতিপুতিরা। আজ একজন প্রকৃত মুক্তিযোদ্ধার বয়স যদি 60 থেকে 65 বছর হয়, তাহলে তার বা তার সন্তানের আর চাকরি করার বয়স বা সময় নাই। তাহলে তার নাতিপুতিরা এটা ভোগ করবে। আবার যদি একই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে এই সুযোগটা পেয়ে যায়, তাহলে সত্যি তা বিস্ময়কর। আর তারপরও আরও একটা অলিখিত কোটা, মামু খালুর কোটা, ঘুষের কোটা, মন্ত্রী আমলাদের কোটা। এখন আসি একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য মোতাবেক দেশের কোটার বাস্তব চিত্র প্রসঙ্গে। তথ্য সূত্র ইন্টারনেটের মাধ্যমে পাওয়া। বিসিএস কোটার বিন্যাস: মুক্তিযোদ্ধার কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%। সব মিলিয়ে মোট প্রায় 56% কোটা। এটা বিসিএসে ক্যাডার এই সেক্টরের জন্য। তারপর আমরা যাই প্রথম ও দ্বিতীয় শ্রেণী নন ক্যাডার জবে কোটার বিন্যাস। মুক্তিযোদ্ধার কোটা 30%, নারী কোটা 15%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%। মোট 61%, অর্থাৎ 61% কোটা মাত্র বরাদ্দ। তারপর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জবে কোটা 70%, রেলওয়েতে কোটা 82%। প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটার বিন্যাস: নারী কোটা 60%, মুক্তিযুদ্ধের কোটা 30%, পোষ্য কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%। মোট 96%। অর্থাৎ আমরা যদি সার্বিকভাবে বলতে যাই, সত্যিকার অর্থে যারা আমাদের সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এদের সন্তানদের কথা যদি আমরা বলি, উচ্চশিক্ষার পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সকল ক্ষেত্রেই আমাদের এই কোটার বৈষম্যের কারণে সত্যিকার অর্থে প্রকৃত মেধাবী যারা কষ্ট করে, যাদের অনেক স্বপ্ন, বাবা মা অনেক কষ্ট করে চায় যে আমার ছেলে মেয়ে একসময় একটা ভালো সরকারি চাকরি করবে, তো সত্যি এই কোটা পদ্ধতির কারণে বলতে গেলে বাস্তবে আসলে বড় রকমের একটা অসঙ্গতি আছে। সবশেষে আমরা একটা জিনিস বলতে চাই, যেটা গত কয়েকদিনের বাস্তব চিত্র, বিভিন্ন পত্রপত্রিকা বা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার যে নিউজ কাভারেজ বা সব কিছু, সরকারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের কথা, প্রাইভেট ভার্সিটির ছেলেমেয়েদের বেশিরভাগেরই চিন্তাভাবনা কথা যে আমরা তো আসলে সরকারি চাকরি করার চিন্তাভাবনাই করিনি, কিন্তু আমাদের যারা ভাই বা বোন যারা গ্রাম বা দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে এসে মেধার ভিত্তিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে, তাদের আসলে মূল্যায়ন হওয়া উচিত। ফাইনালি যে কথাটা আমি না বললেই নয়, যে আসলে আমাদের দেশের নীতি নির্ধারক যারা বা কর্তা ব্যক্তি বা যারা উচ্চ শ্রেণীর লোকজন, আসলে ওদের ছেলেমেয়েরা তো বাংলাদেশের সিলেবাস, কারিকুলাম ইত্যাদি সম্বন্ধে কিছুই জানে না। দেশে যারাই যতদূরই লেখাপড়া করে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে তত্ত্বাবধানে বা ইংলিশ মিডিয়াম লেভেল এসব করার পরে সত্যিকার অর্থে ওদের এমন একটা পর্যায়ে হয় যে দেশের বাইরে চলে যায়। তো ওদের মেধা আমাদের কোনো কাজে লাগে না, ওদেরকে নিয়ে আমাদের কোটা নিয়েও ভাবতে হয় না। সঙ্গত কারণে এই ধরনের যারা উচ্চ শ্রেণীতে আছেন, এলিট কর্পোরেট লোকজন আছেন, এদের আসলে এইসব নিয়ে ভাববার কিছু নাই। সত্যি কথা বলতে গেলে আমাদের যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা অনেক কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করার পরে চেষ্টা করেন যে একটা স্থিতিশীল বা একটা ভালো একটা জবে ঢুকবে, তো সেই ক্ষেত্রে কোটা পদ্ধতিটা সত্যি একটা অন্তরায়। আমরা আসলে চাই যে আর কোনো রক্তপাত নয়, শান্তিপূর্ণ একটা সমাধানে আসুক সরকার এবং আমাদের ছেলেমেয়েরা ঘরে ফিরে যাক, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায় মনোযোগ দেখ, এটাই আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।